ক্রাইম পেট্রোল সিজন 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিয়ে করবে আমাকে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি কথা না রাখো, যদি আমাকে ভুলে যাও? কখনো না, সব সময় তোমার সঙ্গে থাকবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি। যদি আমাকে ভুলে যাও? কখনো না। আই লাভ ইউ। কথায় বলে প্রেম করলে মাথা ঠিক থাকে না, আর প্রেমিক যদি যুবক হয় তাহলে হৃদয়ে পেছনে পড়ে যায়। থেকে যায় শুধুমাত্র লাভার মতো ফুটন্ত আবেগ, যাকে ভুল বোঝাবুঝি আর আক্রোশ আরো উত্তপ্ত করে তোলে। 21শে নভেম্বর 2010। আহমেদাবাদের মেয়ে পুনম প্রতিদিনের মতো নিজের কলেজের জন্য বেরিয়ে পড়েছিল। কলেজ গান্ধীনগরে। সকাল তখন 9টা। পুনম তার স্কুটি সেখানেই পার্ক করলো যেখানে সে রোজ করত। প্রতিদিনের মতো সেই স্টেট ট্রান্সপোর্ট বাসে উঠল যাতে করে সে গান্ধীনগরে যায়। হ্যাঁ চুটকি, বল। দাদা, আজ না আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে। কেন? না মানে আজ আমাকে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তাই আমি এখনো লাইব্রেরিতে আছি দাদা। ওকে চুটকি, আচ্ছা শোন, তোকে যদি পিক আপ করতে হয় তাহলে বলে দিস, আমি চলে আসবো, ঠিক আছে? আর শোন, বাড়ি ফিরতে দেরি করিস না কিন্তু, ঠিক সময় চলে আসিস। ওকে দাদা, লেট হবে না। বাই। ওকে বাই। হ্যাঁ ময়ূর, বল। গৌরব, পুনম কোথায়? পুনম কলেজে। ওর কি একটা অ্যাসাইনমেন্ট ছিল বলছিল, ফোন এসেছিল। বলছিল যে ফিরতে নাকি একটু দেরি হবে ওর। এক কাজ কর, ও সেলফোনে ট্রাই কর না। 1.5 ঘন্টা ধরে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই ওকে পাচ্ছি না। নেটওয়ার্ক নেই হয়তো। ওর ফোন সুইচড অফ গৌরব। আচ্ছা আমি একটা কাজ করছি, ওর বন্ধু বান্ধবদের ফোন করে জিজ্ঞেস করছি, ঠিক আছে? ওকে। কি হয়েছে গৌরব? কিছু না, আসলে ছুটকির সেল সুইচ অফ বলছে। পুনমের দাদা তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন সমানে সুইচ অফ বলছিল। পুনমের দাদা ও বাবা পুনমের কলেজ লাইব্রেরিতে পৌঁছয়, আর সেখানে তারা জানতে পারে যে পুনম ফোনে মিথ্যে কথা বলেছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু পুনমের কোনো খবর পাওয়া যায়নি। তার সেলফোন সুইচড অফ ছিল। পুনম বাড়ির লোককে মিথ্যে কথা বলে কোথায় চলে গেল? না গৌরবদা, পুনম লাইব্রেরিতে ছিল না, ও তো আমাদের সঙ্গে ছিল। আর স্যার, বাসেও আমাদের সাথে ফিরছিল। তোমার সঙ্গে শেষ কখন পুনমের কথা হয়েছে? স্যার, আমরা হাইওয়েতে নামার পর যে যার বাড়িতে চলে যাই। ওখান থেকে ও কোথায় যেতে পারে? স্যার, নর্মালি ও মলের দিকে যেত, তারপর ওখান থেকে স্কুটি নিয়ে বাড়ির দিকে চলে যেত। কিন্তু স্যার, ও আমাকে 5:15টার সময় ফোন করেছিল, আর ও আমাকে বলছিল যে ও লাইব্রেরিতে আছে। স্যার 5:15টার সময় যে ফোনটা এসেছিল সেটা এসজি হাইওয়ে থেকে এসেছিল স্যার। 6টার সময় পুনমের ফোন সুইচ অফ হয়, আর 5:45 ওর সেলে শেষ কলটা আসে, আর 5টার সময় ওর সেলে ওই নাম্বার থেকে ফোন এসেছিল। স্যার, ওই নম্বরটা আমার। অ্যাকচুয়ালি আমি ওকে 2 বার ফোন করেছিলাম। আপনি কে? স্যার, আমি পুনমের হবু স্বামী। কিন্তু স্যার, আমার বোন আমাকে মিথ্যে কেন বলবে? আপনার বোন, তাই আপনি ওকে ভালো জানবেন। হতে পারে কোনো অশান্তি বা কোনো পারিবারিক ঝগড়া। পুলিশ পুনমের স্কুটি ওখান থেকেই পায় যেখানে সে রোজ পার্ক করে কলেজে যেত। স্কুটি সঙ্গে নিয়ে যায়নি, মনে হচ্ছে অন্য কোনো প্ল্যান ছিল। আপনার বোনের এনগেজমেন্ট কি অ্যারেঞ্জ ছিল? হ্যাঁ তাই। কিন্তু কেন? না, বলতে চাইছি এই এনগেজমেন্টে ও নিজে খুশি ছিল তো? আগের কোনো অ্যাফেয়ার কিংবা কোনো বয়ফ্রেন্ড?
ময়ূর আর পুনমের এঙ্গেজমেন্ট 1.5 বছর হয়ে গেছে। মনসুখ ভাই আমার বহুদিনের পুরনো বন্ধু, আমরা একসাথেই কাজ করি। আর ময়ূর আমারই ছেলে। ময়ূরের আগে এক ডক্টরের সঙ্গে পুনমের বিয়ে ঠিক হয়েছিল, পরে যা ভেঙে যায়। আমার মনে হয়েছিল পুনম আমাদের ময়ূরের জন্য একদম একদম উপযুক্ত ছিল। আমি আগে কেন ভাবিনি? একটা কথা বলুন তো, ওই ডক্টরের সঙ্গে আপনার মেয়ের বিয়ে ভাঙলো কেন? ওকে অন্য কাউকে ভালোবাসতো? হতে পারে ও আমাকেই ভালোবাসতো। ডক্টরের আগে বা পরে যদি কেউ থাকতো তাহলে ও আমাকে অবশ্যই বলতো। আমরা দুজন একে অন্যের সঙ্গে সব কথা ডিসকাস করতাম। আমরা খুবই ফ্র্যাঙ্ক ছিলাম। আজ থেকে 3 দিন পর আমার জন্মদিন, 24শে অক্টোবর। ও বলেছিল তোমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করব। আমাকে মিথ্যে কেন বলবে? তার মানে বলতে চাইছো নিজের বাবা মাকে ও মোটেই ভালোবাসতো না? নিজের দাদাকে, যাকে সে মিথ্যে কথা বলেছে, হাইওয়ে থেকে ফোন করছে আর বলছে যে এই সময় ও কলেজ লাইব্রেরিতে আছে, তারপর তোমার সঙ্গে কথা হয়, রাইট? স্যার, আমার সঙ্গে দিনে ওর 10 থেকে 12 বার কথা হয়। একটা কথা বলো তো, যখন ওর সঙ্গে তোমার কথা হয়েছিল ওকে বলেছিল হাইওয়ে থেকে কোথায় যাচ্ছে? আরে কোথাও তো গেছে, কিছু একটা তো নেবে, অটো, ট্যাক্সি, কিংবা কেউ ওকে পিক করতে এসেছিল। আর যদি ওর কাউকে পছন্দও হয়ে থাকে তবুও পালিয়ে যাবে না। ও এমনটা করতেই পারে না। যখন তোমার সঙ্গে কথা হয়েছিল তখন ও তোমাকে একেবারে বলেনি হাইওয়ে থেকে কোথায় যাচ্ছে। এর মানেটা দাঁড়াচ্ছে যে ও কিছু তো লুকোচ্ছে। পরের 3 দিন পর্যন্ত পুনমের কোনো খবরই পাওয়া যায়নি। পুনম আর তার হবু শ্বশুরবাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিল। তাদের কথা বিশ্বাসই হচ্ছিল না যে পুনম অন্য কারুর সঙ্গে পালিয়ে যেতে পারে। কোথায় ছিল পুনম আর কোন অবস্থাতেই বা ছিল? আচমকা 3 দিন পর পুনমের ব্যাপারে খবর এলো। লাশটা পুনমেরই ছিল। ওয়াচ 12:45-এ থেমে গেছে। তবে সেটা দিনে নাকি রাতে সেটা তো এক্সামিনেশনের পরেই বোঝা যাবে। ডক্টর, কোনো আঘাত বা চোটের চিহ্ন? না, তেমন কোনো চিহ্ন তো নজরে পড়লো না। তবে ওর ফুসফুসে জল ভরে রয়েছে। তার মানে এ যখন জলে পড়ে তখনও বেঁচে ছিল? কারেক্ট। জলের মধ্যে যদি ওর শ্বাস না চলতো তাহলে জল ভেতরে যেত না। ইন্সপেক্টর গোয়েল, দ্য ফুল চান্সেস এই মেয়েটা সুইসাইড করেছে। আমি বিশ্বাস করি না, এ হতেই পারে না। আমার মেয়ে পুনম এমন ভীরু ছিল না যে সে আত্মহত্যা করবে। ও আত্মহত্যা করতেই পারে না। বাবা, আপনি ঠিকই বলছেন, পুনম এমন করতেই পারে না। দেখুন, আমি যা বলছি তা পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতেই বলছি। পুনমের বডি খুবই খারাপ হয়ে গেছে আর খুব শিগগিরই আমরা দ্বিতীয় পোস্টমর্টেমটা করাবো, এটা জানার জন্য যে ঠিক কোন সময়ে ওর মৃত্যুটা হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। কত খুশি ছিল। আরে কয়েকদিন আগে নবরাত্রিতে আমরা কত মজা করেছিলাম। ও বলেছিল আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। আর কি পেলাম? আমার সারপ্রাইজ। এই সারপ্রাইজ পেলাম আমি, এই সারপ্রাইজ। দেখুন মিস্টার ময়ূর, আপনি নিজেকে সামলান। আমি আপনার বাগদত্তাকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না, তবে তার মৃত্যুর কারণ অবশ্যই অনুসন্ধান করব। আপনি নিজেকে সামলান। এই ঝিলটা শপিং মল থেকে 10 মিনিট দূরত্বে। স্যার, পুনম শপিং মলের পাশেই ওর স্কুটি পার্ক করতো। পুনম বাস থেকে যেখানে নামতো সেখান থেকে জায়গাটা 15 মিনিট দূরত্বে। অর্থাৎ বাস স্টপে নামার পর যখন ও স্কুটির দিকে এগোচ্ছিল ঠিক তখনই কিছু একটা ঘটে। স্যার, স্কুটির দিকে যাওয়ার বদলে সোজা ঝিলের দিকে চলে গিয়ে জলে ঝাঁপ দিতে পারে। হয়তো স্যার আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। আশিস, তুমি কি বডিটাকে ভালো করে স্টাডি করেছো?
রিস্ট ওয়াচ আর আশীর্বাদের আংটি বাদে আমরা কিছুই পাইনি, না ওর ব্যাগ, না পার্স, না সেলফোন। সেই সমস্ত জিনিসপত্র কোথায়? সুইসাইড করতে যাওয়া কোনো মানুষ এইসব জিনিসের খেয়ালই করে না। এক্সকিউজ মি। হ্যালো, ইন্সপেক্টর গোয়েল, মৃত্যু 3 দিন আগেই হয়েছিল। সেই রাতে যেদিন ও নিখোঁজ হয়েছিল? হ্যাঁ, তা ধরুন 12:25-12:25 মধ্যেই মৃত্যুটা হয়েছিল। তার মানে ওর ঘড়ি বন্ধ হওয়ার ঠিক 20-22 মিনিট পর। দ্যাটস রাইট। ওকে ডক্টর, থ্যাংক ইউ। স্যার, ওখানে কিছুই পাওয়া গেল না। মেয়েটার একটা জিনিসের সন্ধানও মেলেনি। আশিস, হাইওয়েতে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার 7.5 ঘন্টা পর ওর মৃত্যু হয়, আর তার ঠিক 4 ঘন্টা 45 মিনিট আগে ময়ূরের সঙ্গে ওর শেষবার কথা হয়। স্যার, ওরই মাঝখানে কিছু একটা হয়ে থাকবে। কিন্তু এমন কি ঘটতে পারে যার জন্য সে সুইসাইড করলো? আত্মার কোনো বিনাশ নেই। এক শরীর থেকে অন্য শরীরে চলে যায়, অন্য জীবনে একাঙ্গীভূত হয়ে যায়। এই রিস্ট ওয়াচ আমি ওকে দিয়েছিলাম ওর লাস্ট বার্থডেতে, কারণ ও কখনো টাইমে আসতো না। কিন্তু আজ দেখো, ও সময়ের আগেই চলে গেল। পুনম আত্মহত্যা করেনি কান্তি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ও আত্মহত্যা করতেই পারে না। পোস্টমর্টেম রিপোর্ট সোজাসাপটা আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু পুনমের পরিবার এই বিশ্বাসে অনড় ছিল যে এটা আত্মহত্যার ঘটনা ছিল না। পুলিশ শেষ পর্যন্ত চাপে পড়ে যায় ও এই কেস মার্ডারের দিকে টার্ন নিতে থাকে। পুনমের লাশ উদ্ধার হওয়ার 2 দিন পর পর্যন্ত এই কেসকে রীতিমতো রোলার কোস্টারে তোলা হয়েছিল। একটার পর একটা রহস্য, সব জায়গায় শুধু কনফিউশন আর কনফিউশন। না স্যার, পুনমের কোনো বয়ফ্রেন্ড ছিল না। ময়ূরের আগে একজন ডক্টরের সাথে ওর এনগেজমেন্ট হয়েছিল, যা ভেঙে গিয়েছিল। এই ডক্টর কোথায় থাকেন? কোথাকার ডাক্তার, কিছু বলতে পারেন আপনারা? দেখুন, পুনমের খবর জেনে আমার খুব খারাপ লাগছে। স্যার, ওটা আমার কাছে অতীত। আজ আমি হ্যাপিলি ম্যারিড পারসন। আর তাছাড়া আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার পর আমাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। এনগেজমেন্টটা ভাঙলো কেন ডক্টর? ওয়েল, আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। আপনি পুনমের বাবা মাকে কি জিজ্ঞেস করছেন না কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা আমার রিকোয়েস্ট নয়, ইনভেস্টিগেশন। দেখুন, আমি আমার আইনি অধিকার ভালো মতো জানি। আপনি চাইলে আমার ফোন, আমার ডায়েরি, আমার স্কেডিউল ইত্যাদি চেক করতে পারেন, কিন্তু আমি কোনো পার্সোনাল কথা বলতে রাজি নই, প্লিজ। স্যার, ময়ূর ভীষণ ভালোবাসতো পুনমকে। সে ওর বাগদত্তা ছিল। ময়ূরের আর কোনো গার্লফ্রেন্ড ছিল? মানুষের পুনমের সাথে একই সময়ে? হ্যাঁ, এক সময় বা তার আগে। না স্যার, একই সময় তো কেউ ছিল না। তবে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন একজন ছিল স্যার। কে? একটি মেয়ে ছিল স্যার। মেয়ে? থ্যাংক ইউ। তার নামটা জানো? সোনাল। হ্যাঁ স্যার, সোনাল গড়ত্রা। ইয়েস স্যার। সোনাল, থ্যাংক ইউ। ডাক্তারকে দেখে তো ঠিকই লাগলো, সোজা সাপটা কথা বলে, কোনো প্যাঁচ ঘোচ নেই। আর ওই মেয়েটা সোনাল গণাত্রা, ওর ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, দুবাইয়ে থাকে নিজের ফ্যামিলির সঙ্গে। সোনাল আর ময়ূর হাই স্কুলে পড়ার সময় প্রেম করতো। এই সোনালের ব্যাপারটা কি? সোনাল আমার এক্স, বহু বছর আগের। কিন্তু এই কেসের সঙ্গে তার কি সম্পর্ক? আসলে আপনারা সবাই জোরের সঙ্গে বলছেন যে পুনম সুইসাইড করেনি, তার মানে দাঁড়াচ্ছে ওর মার্ডার হয়েছে। এখন এই কেসের সম্পর্ক তো সবার সঙ্গে জুড়ে গেছে, আপনার সঙ্গেও। আই ডোন্ট বিলিভ দিস। আপনি আমাকে সন্দেহ করছেন? অবশ্যই করছি। এখন আপনার কর্তব্য হচ্ছে আমাকে সবকিছু সোজাসুজি বলে দেওয়া। এবার বলে ফেলুন দেখি যে সোনালের সঙ্গে আপনার অ্যাফেয়ার নষ্ট হলো কেন? অদ্ভুত কথা বলছেন আপনি। সম্পর্ক ছিল, ভেঙে গেছে। আমরা একসময় বুঝলাম যে আমরা একসঙ্গে থাকতে পারবো না, আলাদা হয়ে গেলাম। দ্যাটস এন্ড। এমনিতে আমরা সবাই জানতাম ময়ূর আর সোনালের ব্যাপারে, কিন্তু
সে তো অনেক আগের কথা। দুই পরিবারের লোকজনই দুই ছেলে মেয়ের অতীত সম্পর্কে জানতো। দুজনের মধ্যে কোনো প্রবলেম ছিল না, সব মিলিয়ে ওরা দারুণ খুশি ছিল। ওরা কখনো নিজেদের খারাপ স্মৃতিকে হয়তো সামনে টানতো না। দেখুন স্যার, আপনি শুধুমাত্র পরিবারের লোকজনকে সন্দেহ করছেন। এটা নিশ্চিত কোনো থার্ড পার্টির কাজ। আপনার বোনের ওপর কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, স্রেফ মার্ডার। আর আমার পুরো বিশ্বাস যে ও খুনিকে খুব ভালো করে চিনতো। স্যার আমাকে 10 মিনিট সময় দিন। 20 মিনিট নে, কিন্তু এই ময়ূর, পুনম আর গৌরবের ফেসবুক অ্যাকাউন্টের পুরো ডিটেলস আমার চাই। ফেসবুক হচ্ছে ইয়াং জেনারেশনের সবচেয়ে পপুলার সোশ্যাল নেটওয়ার্ক সাইট, অর্থাৎ ইন্টারনেটে আড্ডা। আর এই কেসের ফয়সালায় এই আড্ডা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্যার আমি 3 জনের ফেসবুক অ্যাকাউন্টের পুরো ডিটেলস পেয়ে গেছি। স্যার ময়ূর নিয়মিত সোনালের টাচে ছিল? হ্যাঁ স্যার। ভুলটা তুমিই করেছো ময়ূর। যদি তুমি আমাকে তোমার জীবনে ফিরে পেতে চাও, তাহলে তোমাকে আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, শিগগিরই বেছে নিতে হবে। স্যার এই 3 নম্বর মেসেজটা দেখুন। এটা তো ময়ূর তার বন্ধু হিতেনকে পাঠিয়েছে। ভাই হিতেন, তুই প্লিজ সোনালকে ফোন করে বল ও যেন আমাকে কয়েকদিনের জন্য ফোন না করে। স্যার এই হিতেনটা কাজের ছেলে মনে হচ্ছে। রাইট, ডাকো ওকে। হিতেন ময়ূরের ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজনে একসঙ্গে পড়তো। এই আপনি কি বলছেন স্যার? এই ব্যাপারে আমি কিছুই জানি না। তবে আমরা কিছু কিছু জানি, আর একটু বেশি রকমই জানি। 21শে অক্টোবর সন্ধ্যে 6টার সময় পুনম হাইওয়ে থেকে নিখোঁজ হলো। আর ওই হাইওয়েতেই সন্ধ্যে 6টার সময় তুমি আর তোমার ফোন হাজির ছিল। স্যার হাইওয়ে দিয়ে হাজার হাজার লোক রোজ যাতায়াত করে, হয়তো আমিও তখন সেই পথ ধরেই আসছিলাম। সে রেকর্ডও আছে আমার কাছে। সন্ধ্যে 7:30টার সময় তোমার ফোন ওই ঝিলের পাশে মজুদ ছিল যেখান থেকে পুনমের লাশ পাওয়া গিয়েছে। ওখানে তো হাজার হাজার লোক ছিল না? হয়তো তুমি গিয়েছিলে ওখানে পায়চারি করার জন্য। আখেরে তোমাকে আমার সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে, আর আইন আমাকে অধিকার দিয়েছে, চাইলে আমি এক্ষুনি তোমাকে গ্রেফতার করতে পারি, যাতে বাকি জীবনটা একেবারে শেষ হয়ে যাবে তোমার। না না স্যার, স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন। স্যার পুনমের সঙ্গে আমার সত্যি কোনো সম্পর্ক ছিল না। ময়ূর আর সোনালের সঙ্গে তো আছে। ময়ূর তোমাকে ফেসবুকে বলেছিল যে তুমি সোনালকে এটা বলো যাতে ও 2-4 দিনের জন্য তোমার সঙ্গে কথা না বলে। এবার কি তুমি বলবে যে ফেসবুক মিথ্যে? আসলে তুমি মিথ্যেবাদী হিতেন। স্যার ময়ূর চাইছিল না যে ওকে ঘিরে কোনো ডাউট তৈরি হোক। কি ধরনের ডাউট? না মানে স্যার, কি ধরনের ডাউট? ময়ূর ইনভলভ আছে স্যার। পুনমের নিখোঁজ হওয়ার পেছনে ময়ূরের হাত রয়েছে স্যার। যে সত্যিটা সামনে এসেছিল তা শুধু নিষ্ঠুর নয়, বিষাক্ত ছিল। এই সত্যি পুনম আর ময়ূর দুজনের পরিবারকেই জীবন্ত অবস্থায় মেরে ফেলেছিল। ময়ূর তোমার বন্ধু হিতেন যা কিছু জানতো সব বলে দিয়েছে। এখন পুরো কাহিনী আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কারণ এই পুরো কাহিনীটা তুমি লিখেছো। না আমি পুনমকে বিয়ে করতে চেয়েছিলাম, না এঙ্গেজমেন্ট। পাপা ফোর্স করলেন, উনি বন্ধুত্বের মর্যাদা রাখলেন। আমার মনে হয়েছিল পুনম আমাদের ময়ূরের জন্য একদম একদম উপযুক্ত ছিল। আমি আগে কেন ভাবিনি? আমাকে আমার ভালোবাসার কাছ থেকে সরিয়ে দিয়েছিল। আমি শুধু সোনালকে ভালোবাসি, শুধুই সোনাল, আর কেউ নয়। পুনম আর আমার সম্পর্ক ঠিকঠাকই চলছিল, কিন্তু এই নবরাত্রিতে সবকিছু ওলটপালট হয়ে গেল। ওই নবরাত্রিতে হঠাৎ সোনালের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আমাদের 2 বছর পর দেখা হলো।
বছরে কিছুই বদলায়নি। আমরা দুজন ঠিক সেই আগের মতোই সিরিয়াস ছিলাম। আমরা দুজন শুধু একে অন্যের জন্যই জন্মেছিলাম। আমাদের এক হওয়ার সময়ও এসে গেছিল। হ্যালো মিস্টার টাইম টু টাইম, আমি আমার ঘড়িটা 10 মিনিট ফার্স্ট করে নিয়েছি, আর কখনো লেট হবে না, পাক্কা। পুনম, একটা কথা আছে, জরুরি। আমাদের সামনে পুরো জীবনটা পড়ে আছে মিস্টার ময়ূর। আচ্ছা বলো। তাহলে বলো, যদি আমাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে? দেখো ময়ূর, তুমি মজা করেও কখনো এই কথা বলো না। আমরা দুজন খুব ভালো করেই জানি যে ব্রেকআপ হওয়ার মানেটা কি। জাস্ট কুল, রিল্যাক্স। আমি মজা করছিলাম। তাও আমি একবার জানতে চাইছিলাম, যদি হয়ে যায় তো? তাহলে আমি পাক্কা সুইসাইড করে ফেলবো, 100% করে ফেলবো। আর আমি সেটা করতে দেব না, ঠিক আছে? পুনমের থেকে ছাড়া পাওয়ার আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আর সোনালকে কাছে পাওয়ার কোনো রাস্তা ছিল না। সেজন্য তুমি ভুল রাস্তা বেছে নিলে। এটা স্পেশালি তোর জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। 1 সেকেন্ড। হাই, এই তো আধ ঘন্টা আগেই ফোন করেছিলে। কি ব্যাপার বলো তো, আজ যে বড় ঘন ঘন ফোন আসছে। তোমাকে দেখতে ইচ্ছা করছে। চুপ পাগল। আচ্ছা শোনো, সিনেমা দেখতে যাবে এক্ষুনি? এখন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। না বাবা, আমাদের এনগেজমেন্ট হয়েছে তো কি হয়েছে? জানো, যখনই বাড়ি ফিরি মাম্মি ড্যাডি ঠিক ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে কি করেছিস, কোথায় গেছিলি, কে কে সঙ্গে ছিল। তাই সিনেমা টিনেমা দেখতে হলে না আমাকে আগে বিয়ে করতে হবে। আচ্ছা লিসেন, একটা কাজ করা যাক, চলো এক্ষুনি গিয়ে বিয়ে করে ফেলি, তারপর না হয় ফুলসজ্জাটা আমরা সিনেমা হলে করব। চুপ পাগল। আচ্ছা বলো, কোন সিনেমা দেখার প্ল্যান আছে? যা হোক একটা। তাছাড়া সিনেমা দেখতেই বা যাচ্ছে কে? আমি না তোমার উদ্দেশ্যটা পরিষ্কার বুঝতে পারছি মিস্টার হবু বর। আমি বাড়ি চললাম, দেখা হবে বিয়ের পিড়িতে। আরে আরে শোনো, কথাটা শোনো, আমি মজা করছিলাম। আসলে হিতেন আমার সঙ্গে বসে আছে, আর ওর কাছে সিনেমার 3টে টিকিট আছে, তাই প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। কিন্তু বাড়িতে কি বলবো, কেউ রাজি হবে না। বাড়িতে কিছু একটা বলে দিও যে আজ কোনো অ্যাসাইনমেন্ট আছে, এক্সট্রা ক্লাস আছে, যা খুশি বলতে পারো প্লিজ। আমি মিথ্যে কথা বলতে পারবো না। এটা ঠিক মিথ্যে নয়, ওকে? যে প্রেম করে সে এটুকু মিথ্যে বলতেই পারে। প্লিজ, আমি তোমার জন্য ওয়েট করছি। পুনম, আই লাভ ইউ, প্লিজ তুমি চলে এসো। ওকে, ট্রাই করছি। ওকে, সি ইউ দেয়ার। পুনম গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট ছিল আর ময়ূর চার্টার্ড অ্যাকাউন্টেন্সির। দুজনে মিলে ঠিক করেছিল যে নিজেদের পড়াশোনা শেষ করে তারা বিয়ে করবে। কিন্তু পুনমের কাছে এই কথাটা একেবারেই অজানা ছিল যে সোনাল আবার ময়ূরের জীবনে ফিরে এসেছে, আর ময়ূর তার জীবনের প্ল্যান বদলে ফেলেছে। পুনম, জল। থ্যাংক ইউ। জলে ঘুমের ওষুধ মেশানো ছিল, কিন্তু পুনম কেনই বা তার হবু স্বামী ও তার প্রেমকে অবিশ্বাস করবে?
যখন ময়ূর ও হিতেন পুনমকে ঝিলের কাছে নিয়ে এলো তখন ময়ূরের মনে হয়েছিল যে পুনম মারা গেছে, ওর জীবন থেকে সে চলে গেছে। কিন্তু জীবন তখনও টিকে ছিল, যা ধীরে ধীরে জলের তলায় দমবন্ধ হয়ে শেষ হয়ে যায়। চল, এই জিনিসগুলোকে হাইওয়ের ধারে কোথাও ফেলে দিই, কেউ জানতেও পারবে না। কি হলো? ও শিট, আমি ওর হাত থেকে ঘড়িটা খুলতে ভুলে গেছি। আমার মনে হয়েছিল ওর বডি কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সব ক্রিমিনাল এটাই মনে করে, কিন্তু শেষমেশ অঙ্কটা মিলেই যায়। শালা পছন্দ ছিল না তো সব বলে দিতে পারতিস। আমার ছুটকিকে মেরে ফেলার কি দরকার ছিল? আমার পাপা আমার ভালোবাসাকে মেরে ফেলেছে। আমি বলেছিলাম এই এঙ্গেজমেন্টে আমি রাজি নই। যে কথা উনি শোনেননি, তোমরা আবার কি শুনতে? জোর করা মোটেই উচিত হয়নি। পুনমের প্রতি ময়ূরের প্রেম কবে ঘৃণায় বদলে গিয়েছিল, নিষ্পাপ পুনম তার কিছুই বুঝতে পারেনি। ময়ূরের অপরাধ তার প্রেমিকা সোনালের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। ময়ূর এই এঙ্গেজমেন্টে খুশি ছিল না। সোনাল জানতো যে ময়ূর এখন অন্য কারো। ময়ূর পুনমের কাছে ব্রেকআপের কথা তো পেরেই ছিল, ইঙ্গিতটা বোঝাই যাচ্ছিল, হাওয়াতে ঝড়ের সিগন্যালও ছিল, কিন্তু পুনম হয়তো সেই সিগন্যালকে বুঝে উঠতে পারেনি। ময়ূর পুনমকে মেরে না ফেলে যদি এঙ্গেজমেন্ট ভেঙে দিত তাহলে কি হয়ে যেত? দুই পরিবারের মধ্যে সম্পর্ক না হয় ছিন্ন হতো, কিন্তু 20 বছরের পুনম বেঁচে তো থাকতো। জীবন থাকলে জগৎ থাকবে। এই কেসে এক নিষ্পাপ মেয়ের জীবন গেল, আর দুই পরিবারের জগৎ তছনছ হয়ে গেল। সব অপরাধ আভাস দেয়, কান খাড়া রাখুন, জীবন বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।